This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সিআইএসএফ বা পুলিশের একাংশ টাকা খেয়ে চুরি করবে এটা আমি হতে দেব না। দলের কেউ, কোনো রাজনৈতিক দলের কেউ যদি জড়িত থাকেন তাকে আইনত চেপে ধরুন, জেলে পাঠান। চেনা চেনা রাখছেন নিশ্চয়ই কথাগুলো। বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, হুঁশিয়ারি দিয়েছিলেন, আর বলা যেতে পারে ঠিক সেই মতো কাজও শুরু হয়েছে। পুলিশে একটা বড় রদবদল, রীতিমতো খোল নলচে বদলানো শুরু করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ প্রশাসনের। কিন্তু তারপরেও তো বিভিন্ন জায়গা থেকে আবাসে দুর্নীতি, জমি আলি মাফিয়াদের এই দৌরাত্ম্য, এই সমস্তগুলো মাথা ছাড়া দিচ্ছে। আচ্ছা, কেউ কেউ প্রশ্ন করছেন, বিশেষ করে বিরোধীরা প্রশ্ন করছেন, তাহলে কি কোথাও এগুলোই চাপা দেওয়ার জন্য এই খোল নলচে বদলানো শুরু হয়ে গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? আর তার পাশাপাশি তিনি কি এটাই বার্তা দিতে চাইলেন যে রাশ তার হাতেই থাকছে, সেটা প্রশাসনিক স্তরে হোক বা দলের অন্দরে? এই সমস্ত বিষয়গুলো নিয়ে কি ভাবছেন জেলা নেতৃত্ব, কি বলছেন বিরোধীরা, সমস্ত নিয়ে কথা বলবো। আজ কৃষ্ণনগর থেকে শুরু করছি বিকেলের বিতর্ক। আপনাদের সঙ্গে রয়েছি আমি, তন্নিষ্ঠা। এই মুহূর্তে যারা যারা আমাদের সঙ্গে বিকেলের বিতর্ক আলোচনায় এসে অংশগ্রহণ করেছে তাদের সঙ্গে আপনাদের ইন্ট্রোডিউস করিয়ে দিই। আমাদের সঙ্গে তৃণমূলের তরফ থেকে রয়েছেন কুণাল চৌধুরী, নমস্কার, আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। আমাদের সঙ্গে সিপিএম এর তরফ থেকে রয়েছেন বিকাশ মল্লিক, আপনাকেও স্বাগত টিভি9 বাংলায়। আমাদের সঙ্গে কংগ্রেস থেকে রয়েছেন দিব্যেন্দু বোস, আপনাকেও স্বাগত টিভি9 বাংলায়। এবং বিজেপির তরফ থেকে রয়েছেন রাজু দাস, আপনাকেও স্বাগত টিভি9 বাংলায়। একদম শুরুতেই আমি শুরু করব তৃণমূলকে দিয়ে, এবং যে বিষয়টা আপনার থেকে বোঝার চেষ্টা করব। আচ্ছা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই যে পুলিশ প্রশাসনে একটা বড় রদবদল আমরা দেখলাম, সেক্ষেত্রে তিনি কি এটাই বুঝিয়ে দিতে চাইলেন যে রাশ তাহলে তার হাতেই থাকছে, যে একটা সমান্তরাল শক্তির বিকাশ করছিল সেটাই কোথাও গিয়ে স্তব্ধ হয়ে গেল? দেখুন, সবার প্রথমে বলি যে আপনাদের প্রশ্নটার মনে হয় একটু ভুল রয়েছে। বিষয়টা হচ্ছে প্রশাসনিক স্তরে রদবদল এটা প্রশাসন করবে। প্রশাসনের শীর্ষ নেতৃত্বেও এখন যিনি আছেন মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি সেই সিদ্ধান্ত নিয়েছেন কাকে কতদিন কোন পদে রাখা যাবে, কীভাবে রদবদল করতে হবে। প্রশাসনের সিদ্ধান্ত একমাত্র সরকার নিতে পারে, সেটা তিনি নিয়েছেন। ভুলটা কোথায়? উল্টা কোথায় বলতে আপনার প্রশ্ন করতেন কেন মমতা বন্দ্যোপাধ্যায় হাতে রাজ থাকবে, তার মুখ্যমন্ত্রী হাতে না, আমি বলছি না, প্রশ্নটা আপনি তাহলে বোঝেননি। আমি বললাম তাহলে কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেই রাজ থাকছে? কারণ মাঝখানে যে বিষয়টা উঠে আসছিল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনেই সমান্তরাল শক্তির অধিকারী, এই বিষয়টা প্রকাশ করছিল, বিকাশ করছিল, সেটা কোথাও থেমে গিয়ে কি তাহলে মুখ্যমন্ত্রীর হাতেই রাজটা থাকলো? আমার প্রশ্ন এটা। এরকম কোনো ঘটনা আমাদের জানা নেই। যদি জানা থাকে সেটা হয়তো মিডিয়াকে জানা থাকতে পারে, আমরা জানি না। আমরা সাধারণ মানুষ, আমরা যারা পশ্চিমবাংলার সাধারণ নাগরিক, তারা জানি যে আমরা প্রশাসনের কাছ থেকে সাহায্য পাই, সেটা পশ্চিমবঙ্গ সরকার এবং তার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং সাংসদ ডায়মন্ড হারবারের, এটাই আমরা জানি। সুতরাং এখানে প্রশাসনের তরফে দুটো ভাগ ছিল, একটা ভাগ হয়ে গেল। জাতীয় কর্মসমিতির বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বার্তাগুলো দিয়েছেন সেগুলো শুনেছেন আপনি? অবশ্যই। কি বলেছেন সেখানে তিনি? সেখানে যেটা তিনি দিয়েছেন সেটা মুখ্য সচেতক কে আমাদের, তিনি বলেছেন আমি চেয়ারপারসন। অবশ্যই চেয়ারপারসন। দলের অন্যান্য পদগুলো কি রয়েছে? অন্যান্য পদগুলো কি রয়েছে? অবশ্যই রয়েছে, ইনফরমেশন হয় সব সময়। বেশ, আমি অন্যান্য দলের থেকে জানার চেষ্টা করি। আমি যেটা প্রশ্নটা করলাম সেই বিষয়টা কি আপনি বুঝতে পেরেছেন যে সমান্তরাল শক্তির কথা একটা উদয় হচ্ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তিনি যেটা করলেন প্রশাসনিক এই যে খোল নলচে বদলে ফেলার কাজ যেটা শুরু করলেন, সেটা দিয়ে কি তিনি বুঝিয়ে দিতে চাইছেন যে তিনি একমাত্র এক এবং অদ্বিতীয়? দেখুন, এটা বাংলার মানুষ তথা ভারতবর্ষের মানুষ জানে পশ্চিমবঙ্গে একটাই পোস্ট, তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। এটা নতুন কিছু নয়। আর প্রশাসনিক রদবদলের কথা বললেন, এটাও মানুষের অজানা নয়। যখন 2011 পরবর্তী সময় বাংলার গভর্নমেন্ট বিপাকে পড়েছে, তখন নিজেকে বাঁচানোর জন্য এবং দলের নেতৃত্বদেরকে বাঁচানোর জন্য এই প্রশাসনিক রদবদল আজকে নতুন নয়। আজকে আপনারা জিজ্ঞাসা করছেন, আপনারা আজকে 11-র আগে হতো, সেটা সিস্টেম মেনে হতো, একবারে টোটাল সিস্টেমটাকে রদবদল করা। আমরা 2011 সালের পরবর্তী সময় এটা আমরা বারবার দেখেছি এবং এটা হবে। এটা হচ্ছে আপনাদের মনে থাকার কথা, একটা সময় বলতেন রাজ্যের মুখ্যমন্ত্রী যে আমি গুন্ডা কন্ট্রোল করি। যখন দলের মধ্যে বিভাজন প্রকাশ্যে এসছে, আপনারাও জানেন, বাংলার মানুষ জানে না। উনি বলছেন এরকম বিভাজনের কথা ওনাদের জানা নেই, কারণ মিডিয়ায় জানে না। ওনারা তো অস্বীকার করবেন, এটা স্বাভাবিক। ওনাদের এইবার বিষয়টা প্রকাশ্যে চলে এসছে, আপনাদের মাধ্যমে আমরা জানতে পারি, প্রকাশ্যে দেখি, দলাদলি দেখি,
নিচু তলা থেকে উপরতলা পর্যন্ত সর্বত্র চলছে। তাহলে এই সিস্টেমটা আজকে নতুন নয় বলে আমরা কেউ আশ্চর্য নই। আজকের এই রদবদলের জন্য আমরা কেউ আশ্চর্য নই। বেশ, কংগ্রেসের তরফ থেকে জানার চেষ্টা করবো যে আপনাদের তরফ থেকে কি রিয়াকশন রয়েছে এই বিষয়টা নিয়ে, গোটা বিষয়টা এই যে প্রশাসনিক স্তরে একটা রদবদল হচ্ছে এবং কোথাও গিয়ে কি তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় কোন ভাষা? দেখুন, প্রশাসনিক রদবদল প্রশাসনের একটা স্বাভাবিক ঘটনা, এটা একটা সঠিক একটা তথ্য যেটা আমাদের তৃণমূল কংগ্রেসের ভাই বলেছে। কিন্তু প্রশ্নটা এই জায়গায় প্রেক্ষিতটা কি? একদম আরজিকর থেকে শুরু করে বর্ধমান, উত্তরবঙ্গ, সব শেষ সংযোজন কৃষ্ণনগর, সব জায়গাতে আপনি দেখবেন যে রাজ্য প্রশাসন, বিশেষ করে পুলিশ প্রশাসনের ব্যর্থতা প্রকাশিত হচ্ছে, প্রকট হচ্ছে। সেই সময় মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্ত অবশ্যই এটা দাবি করে যে পুলিশ মন্ত্রী হিসেবে মুখ্যমন্ত্রীর ব্যর্থতা, এবং তিনি একদম শেষ বেলায় তিনি এটাকে সঠিকভাবে মেক ওভার করতে নেমেছেন। এটা সম্পূর্ণ, এটা একটা দিক। আর একটা দিক হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বনাম মমতা বন্দ্যোপাধ্যায়ের যে একটা খেলা, যেটা ওদের তো সব জায়গাতেই মানে একটা খেলা হিসেবে ওরা দেখে। এই তৃণমূল কংগ্রেস নামক মাঠটাতে এই যে দ্বৈরথ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়, এটা পরিষ্কার যে মমতা বন্দ্যোপাধ্যায় বিগত 7 দিন ধরে তার যে কনভারসেশন, সেখানে পরিষ্কার হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো রাশ এবং কোনো সিদ্ধান্ত তৃণমূল কংগ্রেসে আর প্রাধান্য পাবে না। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তটাই প্রাধান্য পাবে এবং এই রদবদল তারই একটা প্রথম পদক্ষেপ বলে আমাদের মনে হয়। একদম তাই। আমি একবার বিজেপির তরফ থেকে তাদের রিয়াকশনটা জানি গোটা বিষয়টা নিয়ে, তারপরে তৃণমূলের যারা রয়েছেন তাদের বক্তব্য শুনবো। দেখুন, বিষয়টা হচ্ছে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাই বলুক না কেন, এটা রদবদল করেছে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু বিষয় হচ্ছে যে আপনারা দেখেছেন যে বিগত কিছুদিন আগে বেলডাঙ্গার একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে, সেখানকার হিন্দুদের ওপর অত্যাচার করা হয়েছে একটা কার্তিক পুজো সংঘর্ষকে ঘিরে। শুধু তাই নয়, আরজিকরের মতো ঘটনা, আরজিকর থেকে শুরু করে আজকে কৃষ্ণনগরে একটা নাবালিকা বোনের ওপর তার সাথে অত্যাচার, এবং গতকালকে পর্যন্ত যদি আপনারা জানেন, সংবাদ মাধ্যমের লোক আপনারা, একটা 7 মাসের শিশুকন্যার ওপর তার ওপর নির্যাতন করা হয়েছে। দিকে দিকে নারী নির্যাতনের যে রূপ আজকে পশ্চিমবাংলার সারা জনগণের কাছে একটা ছবি হয়ে দাঁড়িয়েছে। মুখ্যমন্ত্রী একে সহ্য করতে পারছে না, মমতার পুলিশের ওপর সাধারণ মানুষের আস্থা হারিয়েছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র আই ওয়াশ করার জন্য আজকে এই সিদ্ধান্ত তাকে নিতে বাধ্য করেছে সাধারণ জনগণ, বাংলার সাধারণ জনগণ। শুধু তাই নয়, আপনারা যদি আরও খোঁজ খবর লাগান জানতে পারবেন যে আসানসোলের আগে লালা ছিল কয়লা মাফিয়া, এখন ছোট লালার উৎপত্তি হয়েছে বিগত 1 বছর ধরে। এই ছোট লালার কাছ থেকে হয়তো টাকা পয়সা পাচ্ছেন না কালীঘাট, তার জন্য হয়তো সেই তাকে নতুন দায়িত্ব এনেছে। তার হাত ধরে যদি কিছু তোলা পাওয়া যায়, মুখ্যমন্ত্রীর ঘরে কিছু টাকা ঢোকে, তাহলে কি আপনি এই বিষয়টা বলতে চাইছেন, স্পষ্ট করতে চাইছেন যে আবাসে দুর্নীতি থেকে শুরু করে জমি মাফিয়াদের দৌরাত্ম সমস্তটা এইটা কি একটা কভার আপ করার জন্য, ঢাকার জন্যই এই প্রশাসনিক রদবদল? অবশ্যই অবশ্যই। আপনারা কোন দপ্তরে দুর্নীতি পাবেন না? আবাসে দুর্নীতি, শিক্ষায় দুর্নীতি। শিক্ষামন্ত্রী আজকে জেলে, কালকে জামিনের জন্য আবেদন করছে। কতটা নির্লজ্জ একটা মন্ত্রী সারা বাংলার মানুষ দেখেছে, আর সারা বাংলার মানুষ এর মুখ্য জবাব দিচ্ছে। আজকে তৃণমূল কংগ্রেসকে সারা বাংলার জনগণ চিৎকার করছে। তৃণমূলের বন্ধুরা হয়তো কানে আঙুল দিতে পারে, তাদের কানে হয়তো কোনো কথা পৌঁছাতে না পারে, তৃণমূলের কানে হয়তো কথাটা একটু কম পৌঁছাচ্ছে। গত 7 দিন ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার করে স্পষ্ট করেছেন যে দলের অন্দরে, প্রশাসনিক স্তরে, সংসদে তিনি একমাত্র কথা এবং তিনি একমাত্র, তার নির্দেশ মতো সমস্তটাই হবে। 2026-এর ভোটের আগেও তার নির্দেশ মতো সমস্তটা চলবে। এটা বিষয়টাতে অন্যায় কি আছে? দলের সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যদি বলেন দলের সমস্ত রাশ আমার হাতে থাকবে, এখানে অন্যায়টা কি আছে? আর সিপিএম আর কংগ্রেস অনেক কিছুই বলতে পারে, কিন্তু নোটার সাথে লড়াইটা তাদের করতে হচ্ছে। অভিযোগটা উঠছে যে সমস্ত দুর্নীতি আছে সেই দুর্নীতি চাপা দেওয়ার জন্য, সেই সমস্ত দুর্নীতি চাপা দেওয়ার জন্যই নাকি এই ধরনের রদবদল হচ্ছে। রদবদল তো হতেই পারে, রদবদল দুর্নীতি চাপা দেওয়ার জন্য, এটা অভিযোগ। দুর্নীতি চাপা নেওয়া যদি রদবদলের অংশ হতো, তাহলে একের পর এক যাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল, ভোট আসলে যখন গ্রেপ্তার করা হয় তাদেরকে আজকে বেল দিতে হচ্ছে। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট বেল দিয়ে দিচ্ছে, তাহলে তারা দুর্নীতি প্রমাণ করুক। দুর্নীতি ঘোরাতে চাইছে টিএমসি, মূল প্রশ্ন থেকে অন্যদিকে ঘোরাতে চাইছে। কে নোটায় ভোট পেল, তার চাইতে কম কত পেল, এগুলো অবান্তর কোশ্চেন, এখানে অবান্তর উত্তর। যা প্রশ্ন করা হয়েছে তার উত্তর দিন। বাংলা আজকে কোথায় দাঁড়িয়ে? আজকে বাংলা তথা সমগ্র ভারতবর্ষ একই জিনিস চলছে,
দুর্নীতি দুর্নীতি দুর্নীতি, কেন্দ্র থেকে শুরু করে রাজ্য, কেউ দুর্নীতির বাইরে নয়। যেমন নরেন্দ্র মোদী তেমন বাংলার মুখ্যমন্ত্রী। এই যে এত দুর্নীতির ইস্যু নিয়ে বারবার করে তো তৃণমূল কংগ্রেসকে বেঁধা হয়, তাহলে আমার প্রশ্নটা বলি প্রথমে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, বারবার করে কোন ম্যাজিকে মমতা বন্দ্যোপাধ্যায় জয় পাচ্ছেন, এত বিপুল ভোটে জয়? এটা তো স্বাভাবিক ভোট হচ্ছে না, আপনারাই দেখান টেলিভিশন যে স্বাভাবিকভাবে মানুষ স্বতঃস্ফূর্ত ভোট দিতে পারছে না, নিজের ভোট নিজেরা দিতে পারছে না। বলে কিভাবে ভোট হয় বাংলার ভোট, সেটা আমাদের থেকে আপনারা বেশি ভালো জানেন, আপনারা কভার করেন। বলে ভোটের রাজনীতিটা নোটায় কত পেলো, কে সেকেন্ড পজিশনে থাকলো, কে থার্ড পজিশনে, ডাজ নট ম্যাটার বাংলায় এখন। আমি একটু কংগ্রেসের কাছে যাই। আমি আপনাদের কাছে যে এই বিষয়টা জানতে চাইবো যে মমতা বন্দ্যোপাধ্যায়কে সাম্প্রতিক কালের যে ফলাফল, ভোটের ফলাফল, সেটাই কি আরো বেশি করে আত্মবিশ্বাসী করে তুলছে? একদমই নয়। আপনারা জানেন যে সাম্প্রতিক উপনির্বাচনে যে এটা কি ভোট হয়েছে আপনাদের মনে হয়? সমস্ত জায়গাতে সমস্ত বুথে জোরপূর্বক মানুষ ভোট দিতে পারেনি। এটা কি ভোট হয়েছে? যদি সঠিকভাবে ভোট হয়, ফল উল্টো হবে। এই নোটার সাথে তৃণমূল কংগ্রেসের কাউন্টিং এর সমানুপাতিক। ভোট হয়েছে। এই যে বদল নিয়ে যেটা বলা হচ্ছে, আমরা পার্ক স্ট্রিট ঘটনার পরে দেখেছিলাম দময়ন্তী সেন, যিনি সঠিকভাবে তদন্ত করছিলেন, তাকে দার্জিলিংয়ে ট্রান্সফার করা হয়। তা বরাবরই এরকম যখন ধামাচাপা দেওয়ার প্রয়োজন হয়, তখনই পুলিশ প্রশাসনের রদবদল সরকার করে থাকে, তৃণমূল সরকার। আর একটা কথা বলি, সারা ভারতবর্ষের যতগুলো পারিবারিক দল আছে, প্রত্যেকটা পারিবারিক দল তাদের একই অবস্থা হয়েছে। কাশিরামকে মায়াবতী ক্ষমতাচ্যুত করেছে। তো মমতা ব্যানার্জির মধ্যে এই ভয়টা জেগেছে যে ক্ষমতাচ্যুত হতে পারেন ওরা দলের মধ্যে, সেই জন্যই রাজ নেওয়ার চেষ্টা করছে। একদম, অর্থাৎ গুরুতর অভিযোগ করছেন ওনারা। বিজেপির তরফ থেকে গুরুতর অভিযোগ আসছে যে যখনই কোনো রকম কোনো জিনিস বা কোনো সমস্যা ঢাকা দেওয়ার হয়, তখনই একটা প্রশাসনিক স্তরে রদবদল হয়। উনি বলছেন পার্ক স্ট্রিট কাণ্ডের পর একটা বড় রদবদল হয়েছিল, সেক্ষেত্রে ফের একবার রদবদল, সেটাকে ইঙ্গিত করছে যে তিনি ক্ষমতাচ্যুত হতে পারেন। এমনটাই হয়তো ভয় থেকে এই রদবদল হচ্ছে। এই ক্ষমতাচ্যুতর কথাটা বলছেন, এই কথাটা সম্পূর্ণ ভুল। আমি আবারও বলছি, প্রথমবারও বলেছি, একই কথা বলছি, প্রশাসনিক রদবদলের সিদ্ধান্ত প্রশাসন নেবে। সেই রদবদল আগে হতে পারে, কোনো ঘটনা ইনসিডেন্ট হতেই পারে, হয়েছে কোনো ইনসিডেন্ট, সেটা দুঃখজনক। এটা আরজি করে বলুন, যে কোনো ঘটনা, সেটা তার জন্য রদবদলটা নয়, তাই তো? এটাই অবশ্যই রদবদলে যদি প্রয়োজন পড়ে, রদবদল সেই স্বার্থে হতেই পারে। তাহলে কি পুলিশ ঠিক করে কাজ করছিল না, এটাই বলতে চাইছেন? কিছু স্তরে কাজ করছিল না, হয়তো সেটাই হতে পারে, কিন্তু উচ্চ স্তরে হচ্ছিল না, সেটা তো বলেনি কোথাও। হতে পারে না হয়েছে? না, একদমই হয়নি। বেশ, আমি একটু সাধারণ যারা রয়েছেন, সাধারণ যারা জনগণ এসে যোগদান করেছেন, তাদের সঙ্গে একটু কথা বলি। এখানে একজন রয়েছেন, তার থেকে বিষয়টা একটু জানতে চাই। তিনি রাজনৈতিক দলের সদস্য নন, তার থেকে একটু বক্তব্য শুনুন। এতক্ষণ দর্শকরা যা দেখেছেন, পশ্চিমবঙ্গের উন্নয়নের পরিস্থিতিটা কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেকটা রাজনৈতিক দল তারা তাদের নিজেদের সাথে একের পর এক তর্ক বিতর্ক করছে এবং পার্টিকুলার তাদের নিজেদের ইস্যু নিয়ে। সেখানে সাধারণ মানুষের ইস্যু কতটা গুরুত্ব পাচ্ছে এই জায়গাটা কিন্তু দেখতে হবে। একটা খুব এই মুহূর্তে দাঁড়িয়ে খুব ভালো কাজ হয়েছে যে জায়গাটাতে আমরা দাঁড়িয়ে, আপনারা দেখতে পারেন গভর্নমেন্ট কলেজের মাঠে বা কৃষ্ণনগর পুলিশ ডিস্ট্রিক্টে একটা আউটপোস্ট করেছে। এই জায়গাটাতে একটা অসামাজিক মানুষদের কাজকর্মের একটা জায়গা ছিল, সেই জায়গাটা কিন্তু এই আউটপোস্টটা করার পর থেকে এটা কিন্তু যথেষ্ট কমেছে। একই সাথে আমি প্রশ্ন তুলব, যেটা হওয়ার কথা ছিল, ঠিক এই পাশের মাঠটা যেখানে মেলাটা হচ্ছে, যে জায়গাটাতে কন্যাশ্রী ইউনিভার্সিটির উদ্বোধন হয়েছিল, এই আউটপোস্টের কাজটা এত ভালো হলো, সেটা যেমন প্রশংসনীয়, একইভাবে কন্যাশ্রী ইউনিভার্সিটির কাজটা কিন্তু হয়নি। আমাদের মতো সাধারণ মানুষের কিন্তু জায়গাটা এই জায়গাটাতে, এইগুলোই কিন্তু আমাদের প্রয়োজন। একদম, সাধারণ মানুষের অনেক রকমের ইস্যু রয়েছে এবং সেখান থেকে আরো একটা প্রশ্ন ওঠে। এবার আসছি আমি একটু জেলায় কি চলছে সেটার বিষয়টা একটু কথা বলা যাক। নদিয়াতে আপনি নিশ্চয়ই জানবেন হয়তো, করিমপুর 2 নম্বর ব্লকে সেখানকার বিডিও, তাকে সামনে পেয়ে সাধারণ মানুষ ঘিরে ধরেন এবং প্রশ্ন করতে থাকেন। বিশেষ করে যে প্রশ্নটা ওঠে যে যারা তৃণমূল নেতারা রয়েছেন তারাই গিয়ে আবাসের ঘর পাচ্ছে, কিন্তু তারা সাধারণ মানুষজন পাচ্ছে না। এই অভিযোগ কিন্তু বারবার করে আসছে। কেন বলুন তো আপনাদেরকে বারবার টার্গেট হতে হয়? দেখুন, সরকার ক্ষমতায় থাকলে সরকারি দলের বিরুদ্ধে বিরোধীদের অভিযোগ থাকে,
সেই অভিযোগের ভিত্তিতে বারংবার কেন্দ্রীয় প্রতিনিধি দল এসেছে, তারা ইন্সপেকশন করেছে এবং ইন্সপেকশন করে রিপোর্ট দিয়েছে। সমস্ত রিপোর্ট ওকে থাকার জন্য কেন্দ্র সরকারের যে দেওয়া ছিল, টাকাটা দেওয়ার কথা ছিল, সেই অর্থটা গত 3 বছর বন্ধ ছিল, সেটা এবার দেওয়ার জন্য তারা অনুমোদন দিয়েছেন। 2022 সালের সেপ্টেম্বর মাসে বাংলার যে সমস্ত সড়ক যোজনা, গ্রামীণ সড়ক যোজনা, তার যে টাকা 60-40 রেশিও যে টাকাটা কেন্দ্র সরকার দেবে বলেছিল, সেটা 2 বছর আটকে দেয় কোনো এক কারণে। এবছর এই গত 1 সপ্তাহ আগে তারা আবার বলেছে যে আগামী 1 মাসের মধ্যে সে টাকা দেওয়া হবে, তারপরে গ্রামীণ রাস্তার উন্নয়নের কাজ শুরু হবে। তাহলে যখন বারংবার কেন্দ্রীয় প্রতিনিধি দল আসছে, ইন্সপেকশন করছে এবং রিপোর্ট ওকে দিচ্ছে, সেখানে দাঁড়িয়ে একমাত্র বিজেপি চিল্লিয়ে যাচ্ছে, সে বলছে যে উন্নয়ন হচ্ছে না, দুর্নীতি হচ্ছে। তা দুর্নীতি যদি হয়ে থাকে সিবিআই তদন্ত করছে, সিবিআই তদন্ত করে দেখাক। কিন্তু কালকে যে ঘটনাটা ঘটলো সেখানে তো বিডিওকে ঘিরে ধরে সাধারণ মানুষজন, গ্রামবাসীরা তারা অভিযোগ করছে। সাধারণ মানুষের মধ্যে কারা লুকিয়েছিল, কারণ আমরা দেখেছি সামান্য রাত দখল, ভোট দখলকে কেন্দ্র করে কারা কারা লুকিয়েছিল ওই ভোট দখলের মধ্যে। বিজেপি এবং সিপিএম অন্যান্য রাজনৈতিক দলের লোকেরা লুকিয়ে রয়েছে সেখানে, এমনটাই বলতে চাইছে। বিজেপি এবং তৃণমূলকে কন্ট্রোল করছে নাগপুর, এটা বারবার প্রমাণিত হয়েছে। আপনারা দেখেছেন আরজিকর কাণ্ডে যখন দাঁড়িয়ে বাংলা উত্তাল, আর ঠিক সেই সময় দাঁড়িয়ে মোহন ভাগবত বলছেন যে আমার মমতা হচ্ছে দুর্গা স্বয়ং, ওর উপরে আমাদের ভরসা আছে, উনি যেটা করবেন সেটাই ঠিক। আজকে বিজেপি এখানে দাঁড়িয়ে কোনো কথা বলতে পারছে না, এই জন্য তৃণমূলের দুর্নীতির দোষর হচ্ছে বিজেপি। আমি একটু লড়ি, আমি এই জেলার কথায় আসি একটু। আবাসে দুর্নীতি আছে কি নেই? ওনারা বলছেন মুখোশের আড়ালে রয়েছেন আপনারা, রাজনৈতিক দল। অবশ্যই 100%। কৃষ্ণনগর শহর জুড়ে, শুধু গ্রামীণে না, কৃষ্ণনগর পৌরসভা এলাকাতেও একজনের ঘর অন্যজনকে দিয়ে দেওয়া হয়েছে। সেই নিয়ে ভারতীয় জনতা পার্টি রীতিমতো ওনারা প্রশ্ন করছেন যে ক্লিন চিট কেন দিচ্ছে তাহলে বিজেপির প্রতিনিধি দল এসে? কেউ ক্লিন চিট দিচ্ছে না, রীতিমতো কেন্দ্র সরকার যখন বুঝতে পেরেছে আবাসে কেন বিজেপি কোর্টে যাচ্ছে না কেন? এই যে আবাস দুর্নীতি, এত যে দুর্নীতি, তৃণমূলের এগেইনস্টে কোর্টে গিয়ে যায় বিজেপি। এটা কারণ বাংলায় চলছে তা গুজরাট, আসামে কি, গুজরাটে একই চলছে, উত্তরপ্রদেশে একই। তৃণমূলের থেকে একটু কথা শুনেনি, একদম সংক্ষেপে হচ্ছে, একদম সংক্ষেপে বলুন। একদম আমি যেটা বলছি, বিরোধী দল বলছে যে এখন দুর্নীতি হচ্ছে, কেন কোর্টে যাচ্ছে না? সে বিজেপি কোর্টে যাক, কংগ্রেস কোর্টে যাক, সিপিএম কোর্টে যাক, সেটা বড় কথা না। এদের কাজ হচ্ছে রাজ্যের কোনো উন্নয়ন যদি চোখে পড়ে, রাজ্যে যদি কোনো নিয়োগের কথা মনে পড়ে, তখন এটা চলে যাক কোর্টে। এদের কাজ হচ্ছে মানুষের সাথে যোগাযোগ না, মানুষের সাথে যোগাযোগ নেই, কিছু নেই, মানুষের কাছ থেকে ভোট পায় না, সমর্থন নেই, জনসমর্থন নেই, কিছু নেই। কিন্তু এদের কাজ হচ্ছে কোর্টে যাওয়া, কোর্টে যাবে, ডেটের পর ডেট কেসটা পড়ে থাকবে এবং মানুষের উন্নয়ন থেমে থাকবে, মানুষের নিয়োগ রাজন করে অর্থাৎ বুঝতেই পারছেন এখানকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বললাম এবং তারা যেটা বলছেন, দায় ঠেলাঠেলি কিন্তু চলছে। অর্থাৎ সাধারণ মানুষের যে ইস্যুগুলো রয়েছে, সেই ইস্যুগুলো, সেই সমস্যাগুলো মিটুক না মিটুক, দায় ঠেলাঠেলি চলতে থাকবে। আমি জানি না যে দায় ঠেলাঠেলি চললে আদৌ এই সমস্যাগুলোর সমাধান হবে কিনা, তবে অবশ্যই বিভিন্ন প্রশ্নগুলো যেগুলো উঠছিল সেগুলো নিয়ে উত্তর খোঁজার চেষ্টা করছিলাম, জানিয়ে রীতিমতো বিতর্ক হলো। তবে আজকের বিতর্ক এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে অন্য কোথাও। দেখতে থাকুন টিভি9 বাংলা।